এই গাইস কি অবস্থা তোমাদের? চলে আসলাম ডিমন্স অফ দ্য শ্যাডো রিয়েল এমএস সেকেন্ড এপিসোড নিয়ে। এপিসোডের শুরুতেই আমরা ইউরোর ছোটবেলার একটা সিন দেখতে পারি, যেখানে ইউরোর বাবার সাথে সেই গোপন রাস্তা দিয়ে আসতেছিল। ইউরোর বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা এটা কি। ওর বাবা জানায় যে এই রাস্তাটা আমাদের ঘর থেকে সরাসরি লেফট হ্যান্ড রাইটের কাছে গিয়ে উঠছে, আর এই গোপন রাস্তাটা মহারাজ তখন বানাইছিল যখন এই ভিলেজ একটা ক্যাসেল ছিল। খুব অল্প মানুষই আছে যারা এইটা সম্পর্কে জানে, তুমিও কিন্তু কাউরে বইলো না। এই রাস্তাটা শুধুমাত্র তখনই ব্যবহার করবা যখন খুব প্রয়োজন হবে। তারপরে ওরা সেই সুড়ঙ্গ মাথায় এসে পৌঁছায়, আর ওর বাবা বলে যে লেফট হ্যান্ড রাইট একদম আমাদের উপরেই আছে, আর মনে রাখো ইউরো, লেফট হ্যান্ড রাইটের নজর সব সময় তোমার উপরে থাকবে। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে, যেখানে রাইট বলে যে আমাদের নজর সব সময় তোমার উপরে ছিল। লেফট বলে যে আমরা হচ্ছি তোমার ডিমন। ইউরো অবাক হয়ে যায় যে তাহলে তোমরাই লেফট হ্যান্ড রাইট। রাইট ইউরোর মাথায় হাত দিয়ে বলে যে এই ক্রাই বেবিটা আমাদের মাস্টার, যেটাতে লেফট ওরে নিষেধ করে যে তুই আমাদের মাস্টারকে আপসেট করে দিতেছিস। তখনই ডেরা এসে বলে যে লেফট হ্যান্ড রাইট, নাইস টু মিট ইউ। রাইট বলে যে তুমি ডেরা যে ডিমনদেরকে রিট্রেন করে। লেফট বলে যে আমরা তোমাকেও দেখতেছিলাম। রাইট বলে যে মনে হইলো যে এই পাখি দুইটা তোমাদেরকে ডিস্টার্ব করতেছিল, তাই এই পাখি দুইটা আমরা ধ্বংস করে ফেলছি, বাট বুঝতেছি না আসলে এটা কি। ডেরা বলে যে এইটা আসলে মডার্ন যুগের বাহন, কিন্তু এইসব বিষয়ে এখন কথা বলার সময় নাই, আমাদেরকে পাহাড় থেকে নামতে সাহায্য করো। রাইট বলে যে ডেরা তুমি আমাদের মাস্টার না। লেফট বলে যে আমাদের মাস্টার ডেরা, আমরা শুধু মাস্টারের অর্ডার শুনবো। ডেরা বলে যে আমি বুঝতে পারতেছি, কিন্তু ওরে এখন সবকিছু বুঝাই বলার সময় নাই। তখনই পিছন থেকে কেউ একজন বলে ওঠে, তোমাদেরকে তো স্ট্রং মনে হচ্ছে। আর আমরা দেখতে পারি সেখানে গ্যাবি চলে আসছে। গ্যাবি এসে জিজ্ঞাসা করে যে তোমরা কার মনস্টার। ইউরো ভয়ে চিল্লায় ওঠে যে এই দাঁতালা মনস্টারটা আবার কি। ডেরা চিল্লায় ওঠে যে আমি তো এইটাই বলতেছিলাম, আমি জানতাম এই শালা গ্রেনেডে মরবে না। গ্যাবি বলে যে আমার টুথনেস রে আন্ডার এস্টিমেট করো না, আর ওরে মনস্টার বলো না, মানে বুঝতেই পারতাছো এর নাম হইতেছে টুথনেস। গ্যাবি ইউরোকে দেখে বলে যে 16 বছরের একটা বাচ্চা, তুমি ইউরো তাই না? ইউরো বলে যে কিন্তু আমার বয়স তো 17। পাশ থেকে ডেরা বলে যে কিন্তু ট্রেডিশনাল কাউন্টিং এ বাইরের দুনিয়ায় তোমার বয়স 16ই। গ্যাবি বলে যে আচ্ছা, তো তার মানে তুমি আসার ভাই। আসা নাম শোনার সাথে সাথেই ইউরো অনেক রাগ হয়ে যায়, কারণ ওর মনে পড়ে যায় যে সব ভিলেজারদেরকে মেরে ফেলছে, ওর বোন আসাকে মেরে ফেলছে। গ্যাবি ইউরোকে বলে যে তুমি আমার সাথে আসতেছো না কেন? ইউরো জিজ্ঞাসা করে যে তাহলে কি তোমরাই ভিলেজারদেরকে মারছো? গ্যাবি বলে যে অবভিয়াসলি আমরাই মারছি। রাইট বলে যে মাস্টার আপনি শুধু বলেন, আপনি যা বলবেন আমরা তাই করব। ইউরো বলে যে আমি তোমাদেরকে কোনো অর্ডার দেব না, তোমরা ভিলেজের গার্ডিয়ান, আমার সাহস কি করে হয় তোমাদেরকে অর্ডার দেওয়ার, কিন্তু আমি তোমাদেরকে দুইটা রিকোয়েস্ট করতে চাই। ভিলেজে এখনো অনেকে বেঁচে আছে, তাদেরকে একটা সেফ প্লেসে নিয়ে যাও। আর দ্বিতীয়ত এই ছোটকু মাইয়া আমার, এরে টাচ করবা না, এইটা বাদে তোমাদের যা ইচ্ছা তাই করো। রাইট হাসতে হাসতে বলে যে আমরা অনেক লাকি লেফট, আমাদের নিউ মাস্টার তো আমাদেরকে ফুল সার দিয়ে দিছে। অন্যদিকে আমরা দেখতে পারি সেই ব্লাড ডিমনটা এখনো আশাকে ধরে রাখছে। আশা দাদিকে দেয়ালের দিকে ছুড়ে মারে, আর ব্লাড ডিমনটা দাদিকে গিয়ে ধরে ফেলে, মানে হয়তোবা এইটা দাদির ডিমন। এরপরে আশা বলে যে দাদি ইয়ামাহা, তুমি আমাদের সাথে যেটা করছো সেটার জন্য আমি তোমাকে ক্ষমা করব না, তোমাকে এটার জন্য পে করতে হবে। এরপর আশা সেইখান থেকে বের হয়ে যায়। পথের মধ্যে ওর সাথে ডানজির দেখা হয়। ডানজি ওর মাকে সেভ করার চেষ্টা করে, কিন্তু আশা ওদের দিকে তাকিয়ে ওদেরকে কিছুই বলে না, সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাইট খুবই স্পিডে গ্যাবির দিকে অ্যাটাক করার জন্য যায়, যেটা দেখে গ্যাবি তাড়াতাড়ি ওর ডিমনকে সামনে নিয়ে আসে, কিন্তু আমরা দেখতে পারি রাইট লাফ দিয়ে উপরে উঠে যায় আর বলে যে আমি ভিলেজারদেরকে বাঁচাইতে যাইতেছি, আর খেয়াল রাখো আমার পার্টনার কিন্তু একটু গরম মেজাজের। আর তখনই আমরা দেখতে পারি যে লেফট লাথি দিয়ে গ্যাবি ডিমনকে দূরে ফেলে দেয়। এরপর বলে যে আমি শুধু আমার মাস্টারের অর্ডার পালন করতেছি, আমার যা করার আমি তাই করতে পারি। আর এই সুযোগে ইউরো একটা তীর গ্যাবির পায়ে মেরে দেয়, যার ফলে গ্যাবি নিচে পড়ে যায়। এরপরে আরো একটা তীর মারতে যাবে, ঠিক তখনই গ্যাবির ডিমন চলে আসে আর গ্যাবিকে নিয়ে সেইখান থেকে উড়ে যায়। আর এরা সবাই গ্যাবির পিছু নেয়, আর ডেয়ার তাড়াতাড়ি সেই লকেটটা নিজের কাছে নিয়ে নেয়। আমরা দেখতে পারি ভিলেজের মধ্যে সবাই মরে পড়ে আছে, আর সেই পিচ্চি বাচ্চাটা বেহুশ হয়ে আছে। তখনই সেখানে রাইট এসে বলে যে এই তুমি কি বেঁচে আছো? বাচ্চাটা আস্তে করে চোখ খুলে, কিন্তু সামনে কিছুই দেখতে পারতেছিল না। রাইট বলে যে ও তুমি বেঁচে আছো। বাচ্চাটা উঠে আশেপাশে খুঁজতেছিল যে কে কথা বলে। তখন রাইট বলে যে ও তুমি তো আমাকে দেখতে পারবা না। এরপরে রাইট বাচ্চাটার সামনে দেখা দেয় আর বলে যে ভয় পাইও না, আমি কোনো মনস্টার না। কিন্তু রাইটকে দেখার সাথে সাথেই বাচ্চাটা সেখানে বেহুশ হয়ে যায়। আমরা দেখতে পারি রাইট অনেকগুলা বাচ্চাকে একটা জায়গায় এনে রাখে যারা সবাই বেহুশ হয়ে গেছে। রাইট বলে বুঝলাম না সবাই আমার দেখার সাথে সাথেই কেন বেহুশ হয়ে যাচ্ছে। এরপরে রাইট বের হয়ে আসে আর বলে যে ওরা সব বড়দেরকে মেরে ফেলছে, কিন্তু কোনো বাচ্চার কোনো ক্ষতি করে নাই। আর সেদিক দিয়ে আসা যাচ্ছিল, আসা রাইটকে দেখে দাঁড়িয়ে যায়, যেটাতে রাইট বুঝতে পারে যে ও তুমি আমাকে দেখতে পারতেছো তাই না। আসা সেইখান থেকে নিচে নেমে আসে আর রাইটের উপরে অ্যাটাক করে দেয়, যেটা দেখে রাইটও জোরে চিল্লায় ওর অ্যাটাক থামিয়ে দেয়, আর সেইখানে বিশাল একটা ব্লাস্ট হয়। বুঝতে পারতেছো রাইট কতটা পাওয়ারফুল। এরপর রাইট বলে যে আরে ভাই কোনো হাই হ্যালো না করেই তুমি কারো উপরে কিভাবে অ্যাটাক করতে পারো? এমনিতে তোমার পাওয়ার তো খুবই মারাত্মক, তোমার সাথে ফাইট করতে পারলে খুশি হইতাম, কিন্তু আমার মাস্টার আমাকে আর তখনই আসা এখান থেকে দৌড়ে চলে যায়। রাইট বলে যে আরে বর্তমানের মেয়েগুলো না কথাই শুনতে চায় না। এরপরে রাইট একটু ঘ্রাণ সুখে বলে যে
এই মেয়েটা। অন্যদিকে আমরা দেখতে পারি গ্যাবি মোটা একটা দেয়ালের অন্য সাইডে গিয়ে গিব্রিলের সাহায্যে গেটটা আটকায় ফেলে। গিব্রিল হইতেছে ওর ডায়মন্ডের আসল নাম, আশা করি বুঝতে পারছো। আর বাইরে থেকে লেফট সেই দুই দাঁত অর্থাৎ গিব্রিলের মুখকে খোলার চেষ্টা করতেছিল। লেফট ভাই অনেক পাওয়ারফুল, যেটাতে গ্যাবিও বুঝতে পারে যে বেশি সময় ও এটা ধরে রাখতে পারবে না। এন্ড ফাইনালি লেফট ওই দুই দাঁত খুলে ফাঁকা করে দেয়। আর বাইরে থেকে সাথে সাথেই ইউরো আরো একটা তীর চালায় দেয়, যেটা গ্যাবির কাঁধে গিয়ে লাগে। তখনই সেখানে আসা চলে আসে আর আসা নিজের পাওয়ার ব্যবহার করে ওই দেয়ালি পুরো ভেঙে দেয়, যার ফলে লেফট এন্ড গ্যাব্রিয়েল দুজনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। এরপরে আসা তাড়াতাড়ি গ্যাবির কাছে দৌড়ায় আসে, যার জন্য গ্যাবি ওকে ধন্যবাদ জানায়। কিন্তু তখনই ইউরো ওদের দিকে তীর ধরে বলে যে কে তুমি? আসা বলে যে আমি তোমার বোন আসা ভাই। ইউরো বলে যে মিথ্যা বইল না, আসা এত বড় না। আসা বলে যে কারণ বাইরের দুনিয়ার খাবারে পুষ্টি বেশি। ইউরো বলে যে কিন্তু আসা এত রাগী না। আসা বলে যে আমি অনেক চিন্তা করছি, আমি ক্লান্ত হয়ে গেছি ওকে। এর মধ্যে লেফটও সেই ভাঙা দেয়ালের ভিতর থেকে বের হয়ে আসে আর তখন সেখানে রাইটও চলে আসে আর বলে যে আরে ফ্যামিলির জন্য ফাইট করা ভালো না। এরপরে রাইট বলে যে এই মেয়ের রক্তের ঘ্রাণ আর তোমার রক্তের ঘ্রাণ সেম ইউরো, মানে হচ্ছে তোমরা সিবলিং। মানে ভাই বুঝতেই পারতেছো এইটাই হচ্ছে আসল আসা অর্থাৎ ইউরোর বোন। যাই হোক এইটা শুনে তো ইউরো অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে তাইলে ভিতরে কে ছিল? আসা বলে যে ওইটা একটা ইম্পোস্টার। 10 বছর আগে যখন বাবা মা আমাকে নিয়ে এই ভিলেজ ছেড়ে চলে যায়, দাদি আর ভিলেজাররা ভাবছিল তুমিও এই ভিলেজ ছেড়ে চলে যাবা, এই জন্য তারা সেইখানে একটা ইম্পোস্টার রাখে, কারণ তারা খুব ভালো করে জানতো যে তোমার বোনকে ছেড়ে তুমি কোথাও যাবা না। ওই আসা ফেক। এটা শুনে তো ইউরো পুরো অবাক হয়ে যায়। এর মধ্যে ডেরা ইউরোর তীর ধরে বলে যে তোমাদের আবেগী পরিচয় পর্ব শেষ হইলে তুমি কি একটু পিছাই যাইতে পারো আসা? ইউরো বলে যে ডেরা কি বলতেছো? ডেরা বলে যে ওদের মেইন টার্গেট তুমি, আর আমরা এখনো জানি না যে রিয়েল আসা কি করতে পারে। তুমি যদি এইখানে থাকো তাইলে ভিলেজের আরো ক্ষতি হবে, এখনো অনেক সার্ভাইভার আছে। এটা শুনে ইউরো নিজের তীর নামায় ফেলে, তারপর বলে যে আমি ওই পিচ্চিরে যাইতে দিব, কিন্তু তোমরা আর কোনো ভিলেজারদের ক্ষতি করবা না, যেটাতে আসা রাজি হয়ে যায়। এরপরে ইউরো ডেরা আর বাকিরা এখান থেকে চলে যায়। গ্যাবি আসাকে বলে যে তুমি ওকে আটকাইলা না কেন? আসা বলে যে এখানে সবার আগে তোমার যত্ন নেওয়া উচিত, আর এখন তো আমরা জানতে পারলাম যে ও ঠিক আছে। এর মধ্যেই গিব্রিল গ্যাবির কাঁধে থাকা তীরটা টান দিয়ে ভেঙে ফেলে, যেটাতে গ্যাবির একটু ব্যথা লাগে। আসা জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? গ্যাবি বলে যে তুমি জানো তোমার ভাই আসলে নির্দয়, ও অনেক ট্যালেন্টেড আর বেঁচেও আছে, যেটাতে আসা কান্না করে দেয় আর বলে যে হ্যাঁ বেঁচে আছে, আমার ভাই বেঁচে আছে। এটা বলে আসা কান্না করতে থাকে আর গ্যাবি ওরে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেয়। এর মধ্যে আমরা দেখতে পারি যে ভিলেজের ব্যারিয়ার আবারও নতুন করে তৈরি হচ্ছে, যেটা দেখে গ্যাবি বলে যে আবারও ভিলেজের ব্যারিয়ার তৈরি হচ্ছে, আমাদেরকে তাড়াতাড়ি ভিলেজ থেকে বের হয়ে যাইতে হবে। আর এই ব্যারিয়ার হচ্ছে দাদি তৈরি করতেছিল। দাদি ফাইনালি ব্যারিয়ার তৈরি শেষ করে আর আমরা দাদির পিছনেই সেই নকল আশাকে দাঁড়ানো দেখতে পারি। আমরা বাইরের একটা বেঞ্চে দুইজনকে কথা বলতে দেখি, যারা অ্যাকচুয়ালি এখানে ঘুরতে আসছিল। ওরা এটাই বলতেছিল যে একটু আগে এখানে দুইটা হেলিকপ্টার দেখলাম, সম্ভবত কাউকে উদ্ধার করার জন্য আসছিল, কারণ এই পাহাড় নিয়ে অনেক কথা আছে। অনেকে মনে করে যে এখানে একটা লস্ট ভিলেজ আছে, যেখানে প্রবেশ করলে মানুষ আর ফিরতে পারে না, অনেকে গায়েব হয়ে যায় আর কি। এইসব বিষয় নিয়েই দুইজন কথা বলতেছিল। তখনই ইউরো আর ডেরা ওদেরকে হ্যালো বলে এখান থেকে চলে যায়। এরাও হ্যালো জানায় আর বলে যে এরা হচ্ছে এখানকার ট্রেডিশনাল হান্টার হয়তো। তখনই হঠাৎ করে এখান দিয়ে জোরে বাতাস বয়ে যায়, কারণ উপর দিয়ে আমরা দেখতে পাই যে লেফট অ্যান্ড রাইট যাচ্ছে, যদিও এরা কিন্তু লেফট অ্যান্ড রাইটকে দেখতে পারে না। যাওয়ার সময় দূর থেকে এরা খেয়াল করে যে এখন আর ভিলেজ দেখা যাচ্ছে না, যেটাতে ডেরা বলে যে সম্ভবত আবারও ব্যারিয়ার দিয়ে দেওয়া হয়েছে। ইউরো বলে যে তাইলে কি আমরা আবারও ভিলেজে ফিরে যাইতে পারি না? ডেরা বলে যে তুমি চাইলে যাইতে পারো, কিন্তু ওদের কাছে এমন একজন আছে যে ব্যারিয়ার ভাঙতে পারে, আর ওরা জানে যে এখন ভিলেজ কোথায় আছে, সো ওইখানে ফিরে যায় এখন পয়েন্টলেস। আমরা নিচের ওয়ার্ল্ডে চলে যাবো আর সেইখানে মানুষের সাথে মিশে যাব। এরপর এরা দুজন পাহাড় থেকে নেমে আসে আর ডেরা বলে যে থ্যাংক ইউ ওয়েট করার জন্য হানা চান। আমরা সামনে একটা গাড়ি দেখতে পারি, গাড়ির ভিতর থেকে হানা বের হয়ে বলে যে তুমি বলছিলা তোমার সাথে একটা মানুষ আসবে, কিন্তু ডেমনের কথা তো বলো নাই। লেফট অ্যান্ড রাইট অবাক হয়ে যায় যে তার মানে ও আমাদেরকে দেখতে পারে, আর ডেরা বলে যে সরি। দেন এরা জিনিসপত্র গাড়ির মধ্যে রাখতে শুরু করে। ডেরা হানারে বলে যে সবকিছু আমি তোমারে পরে বুঝাই বলবো, আপাতত ইউরো বিপদে আছে, আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যাইতে হবে। এদিকে রাইট অ্যান্ড লেফট তো জীবনে প্রথমবার গাড়ি দেখছে, ওরা বুঝতে পারতেছিল না যে এইটা কি জিনিস। ওরা অবাক হয়ে এইটা সেটা চেক করতেছিল যে এইটা আবার কি জিনিস ভাই। তারপর হানা ইউরোকে বলে যে নাইস টু মিট ইউ, আমার নাম হানা, আমি আর ডেরা একসাথে ডিমন রিটেইনের কাজ করি। এরপর ডেরা লেফট অ্যান্ড রাইটকে জিজ্ঞাসা করে যে আশেপাশে কোনো ডিমন লিডারের ঘ্রাণ পাওয়া যাচ্ছে কিনা, যেটাতে রাইট বলে যে না। ডেরা বলে যে ঠিক আছে তাইলে চলো কোনো ভিড় জায়গায় যাওয়া যাক, ইউরো ভিতরে বসো। ইউরো বলে যে এইটা আবার কি জিনিস, তুমি আমার এই অদ্ভুত যন্ত্রের মধ্যে বসতে বলতেছো? তো ডেরা ওরা বোঝানোর চেষ্টা করে যে হ্যাঁ এটারে হচ্ছে অটোমোবাইল বলে, এটা মডার্ন যুগের ভেহিকেল, এটা মেটাল দিয়ে তৈরি, আর এই লেডি হইতেছে এটা ড্রাইভার যে এটা চালায়, মানে বোঝানোর চেষ্টা করতেছিল। যেটাতে হানা বিরক্ত হয়ে গাড়ির ভিতরে ঢুকে গাড়ি স্টার্ট করে বলে যে এটার মধ্যে ঘোড়া রাখা আছে, এই জন্য এটা জোরে দৌড়ায়। ইউরো লেফট অ্যান্ড রাইট বলে যে ও আচ্ছা এবার বুঝতে পারছি। ডেরা বলে যে সিরিয়াসলি। অন্যদিকে আমরা আবারও সেই বেঞ্চের উপরে আসা আর গ্যাবিকে দেখতে পারি। গ্যাবি জিজ্ঞাসা করে যে আমরা কি এখনো ভিলেজের ব্যারিয়ারের ভিতরে আছি? আসা বলে যে না, আমরা ভিলেজের ব্যারিয়ারের বাইরে আছি, কারণ এখানে নেটওয়ার্ক পাচ্ছে। আর আসা কাউকে মেসেজ করে জিজ্ঞাসা করতেছিল যে কোথায় আসো, যে বলে যে চলে আসছি প্রায়। আর আমরা দেখতে পারি কিছুক্ষণ
কিছুক্ষণের মধ্যে এখানে কিছু লোক চলে আসে। গ্যাবি বলে যে থ্যাংক ইউ জিনসান এখানে আসার জন্য। জিন বলে যে আমি শুনলাম মাঝখানে কিছু আনএক্সপেক্টেড ডিমন চলে আসছিল, আমি থাকলে কি পরিস্থিতি বদলাইতে পারতাম, আর তোমার ক্ষতর কি অবস্থা? গ্যাবি বলে যে ব্লিডিং বন্ধ হয়ে গেছে, কিন্তু কাঁধে যে তীরটা লাগছিল সেটার কিছু অংশ ভিতরে রয়ে গেছে, তুমি কি ওইটা বের করতে পারবা? আর ওরা আমার পায়ে শুট করছে যাতে আমি মুভ করতে না পারি। যেটা শুনে জিন বলে যে এটা তো সিরিয়াস ইনজুরি, তুমি এত ইজি ভাবে নিতেছো কেন? গ্যাবি বলে যে কোনো ব্যাপার না, ব্যথা পেয়ে তো আমি অভ্যস্ত হয়ে গেছি। এরপর জিন আশাকে জিজ্ঞাসা করে যে তোমার ভাই কোথায়? আশা বলে যে ও এখান থেকে চলে গেছে। জিন বলে যে তার মানে তোমার ভাই বেঁচে আছে, এটা তো কনফার্ম হয়ে গেছে তাই না? আশা বলে যে হ্যাঁ ইউরো বেঁচে আছে আর একদম ঠিক আছে। গ্যাবি জিনকে জিজ্ঞাসা করে যে তোমরা উপরে আসার সময় কাউকে দেখতে পাও নাই? যেটাতে জিন বলে যে না। বাকিরা বলে যে যদি ওদের কাছে হেলিকপ্টার দুইটা থাকতো তাহলে ওরা খুঁজতে পারতো। যেটা শুনে জিনের তো টেনশন হইতে শুরু করে, কারণ দুইটা হেলিকপ্টার গেছে, সব সোলজার মারা গেছে, বস তোরে ইজিলি ছাড়বে না। যেটাতে গ্যাবি বলে যে চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, আমি বসের সাথে কথা বলবো, আমি বলবো যে ইউরো ডেরার সাথে পালাইছে। ডেরার নাম শুনে জিন চিনতে পারে আর বলে যে আরে শালার আর দিন পাইলাম না, আমরা এমন দিনই ইউরোকে নিতে আসলাম যে দিন ডেরা এখানে ছিল। এদিকে আমরা দেখতে পারি যে গাড়ির মধ্যে ডেরা হানাকে সবকিছু বোঝায় বলে। হানা বলে যে আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত সোলজার শুধুমাত্র একটা বাচ্চার পিছনে পড়ে আছে। ডেরা বলে যে আমার মনে হয় ওরা সবাই কাগেমরি ফ্যামিলি থেকে বিলং করে, আর যেহেতু ওরা আমাকে চিনে আর আমার ফেসও দেখে ফেলছে, তার মানে এখন আমার চেহারা চেঞ্জ করতে হবে আর আমার বাসাও ছাড়তে হবে। হানা বলে যে আমি তো একটা আরামের জীবন চাচ্ছিলাম, আর এই ঝামেলা তো আমার পিছুই ছাড়তেছে না। এর মধ্যে লেফট অ্যান্ড রাইট কিছু একটা ফিল করতে পারে, আর লেফট ডেরাকে বলে যে কোনো একটা ডিমন ওদের দিকে আসতেছে, যেটাতে সবাই ভয় পেয়ে যায় যে তার মানে আমাদের পিছু করতেছে। যেটাতে লেফট বলে যে আরে চিন্তা করে না, যে এইদিকে আসতেছে সে আমাদের বন্ধু। দেন আমরা দেখতে পারি ঘোড়ায় চড়ে এখানে একটা ডিমন আসে, আর লেফট অ্যান্ড রাইট কে জিজ্ঞাসা করে যে কি অবস্থা তোমাদের, তো তোমরা তোমাদের নতুন মাস্টার পেয়ে গেছো? সো এরা ইউরো সম্পর্কে বলে আর বলে যে হ্যাঁ আমরা 400 বছর পরে আমাদের নতুন মাস্টার পাইলাম। যেটা শুনে ওই ডিমন অনেক খুশি হয়। রাইটরে বলে যে আমাদের মাস্টার সেই টুইনের মধ্যে একজন যারা রাত আর দিনকে আলাদা করতে পারে। যেটা শুনে ওই ডিমনটা আরো অনেক খুশি হয় আর জিজ্ঞাসা করে যে তোমরা এখন তাইলে কি করবা? রাইট বলে যে ডেরার মতে এখন আমরা আপাতত কোন একটা ভিড়ের মধ্যে কিছুদিন লুকায় থাকবো। এরপরে ওই ডিমনটা এখান থেকে চলে যায় আর বলে যে এসে আমাকে তোমাদের সব গল্প শোনায়ও। আর এই ডিমনকে দেখে তো ডেরা আর হানা দুইজন খুবই এক্সাইটেড হয়ে যায়, কিন্তু ইউরো বেচারা কিছুই বুঝতে পারতেছিল না। ডেরা আর হানা চিল্লা ওঠে আরে এটা গড ওশিরামা ছিল, মানে ভাই এই ডিমনটারে হচ্ছে ওরা গডের মতন সম্মান করে, বুঝতে পারতেছো? এরা দুইজন তো খুবই খুশি হয়ে যায়, কারণ ওরা জীবনে ভাবতেও পারে নাই যে ওদের জীবনে ওরা কোনো গডকে দেখতে পারবে। যেটা শুনে লেফট অ্যান্ড রাইট বলে যে আরে ভাই আমাদেরকে এত সম্মান করে না কেন, আমরাও তো ওর মতোই ডিমন। এদিকে ইউরো হানার কাছে জিজ্ঞাসা করে যে এই ডিমনদের মধ্যেও পার্থক্য আছে? তো হানা বলে যে মানুষ ওদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করছে, কিছু আছে গড আর কিছু আছে স্পিরিট। কিছু ডিমন আছে যারা মানুষের সাথে রিল্যাক্স জীবনযাপন করে, আবার কিছু আছে চালবাজ যারা মানুষকে দিয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করায়। ডেরা ইউরোকে বলে যে ওদের উপরে যে ডিমন অ্যাটাক করছিল ওইটা হচ্ছে কমব্যাট টাইপের, এদের মাস্টাররা যদি এদের সাথে খারাপ বিহেভ করে তাহলে এরা নিজের মাস্টারকেও খেয়ে ফেলতে পারে। এদিকে আমরা দেখতে পারি আসাজিনকে বাঁচানোর জন্য বলতেছিল যে শব্দশ আমি আমার নিজের উপরে নিয়ে নিব, কারণ ওইখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত আমার ছিল। জিন বলে যে আরে সমস্যা নাই, তোমার নিজের উপরে দোষ নিতে হবে না, তোমার ভাই বেঁচে আছে এইটা শুনলেই বস অনেক খুশি হবে, তার মানে আমাদের মিশন সাকসেস হয়েছে। গ্যাবি বলে যে আশা ওইখানে না আসলে এতক্ষণে আমি হয়তো মারাই যাইতাম। জিন বলে যে ওই ডিমন কি এত শক্তিশালী ছিল? গ্যাবি বলে যে এতটা শক্তিশালী ছিল যে আমার তো মারতে পারবে, কিন্তু আমার উপরে যে তীর চালাইছে সেটা হচ্ছে আসার ভাই, ও সবার আগে আমার মোবিলিটি শেষ করছে, তারপরে আমার ডমিনেন্ট হ্যান্ডে অ্যাটাক করছে। জিন বলে যে আশা তোমার ভাই তো আসলেই অনেক ডেঞ্জারাস। গ্যাবি বলে যে তোমার ওরে দেখা উচিত ছিল, ও আসলে একটা হান্টারের মতো। এদিকে আমরা দেখতে পারি যে দুইটা সোলজার এখনো বেঁচে ছিল যারা ভিলেজ থেকে বের হওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু ওরা ভিলেজ থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। ওরা ঘুরে ফিরে বারবার একই জায়গায় ফিরে আসতেছিল, এই নিয়ে ওরা 5 বার একই জায়গায় ফিরে আসছে, যেটাতে ওরা বুঝতে পারে যে ওরা ভিলেজের মধ্যে ফেসে গেছে। আর আমরা দেখতে পারি ইউরোরাও শহরের কাছে পৌঁছায় গেছে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আমি যেমনটা বলছিলাম যে ভাই এই এপিসোড আমি তাড়াতাড়ি দিয়ে দিছি, বাকিটা তোমাদের দায়িত্ব হচ্ছে লাইক করা, কারণ ভাই ভিউজের অবস্থা তোমরা দেখতে পারতেছো একদমই ভিউ নাই বলতে গেলে। তারপরও আমি যেহেতু এটা কন্টিনিউ করতেছি, ইনশাল্লাহ আমি করব। তোমাদের কাজ হইতেছে এটা পারলে শেয়ার করে দেয়া, যাতে আমার ভিউটা একটু বাড়ে। আজকের মতো এই পর্যন্তই থাক, ভালো থাকো সবাই, বাই বাই।